ফেনীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি, পানি ঢুকেছে প্রায় ১০০ গ্রামে, বাড়ছে ভোগান্তি। বাড়িঘর ছাড়ি চলে যাই, এর বাড়িঘরে অনেক পানি উড়ে গেছে। আমরা চাই একটা বেড়িবাঁধ, আমরা কোনো ত্রাণ চাই না। কুমিল্লা নোয়াখালীর বিভিন্ন এলাকা এখনো জলাবদ্ধ। খাল থেকে পানি নামতেছে না এবং পানিগুলো নিষ্কাশন অত্যন্ত প্রয়োজন। 10 ফুটের সামনে এই অবস্থা পানি দেখেন, তাহলে আর গ্রামবাসী কি অবস্থা? যেভাবে বৃষ্টি হইতেছে এক সপ্তাহ পানি কমবে না। মৌলভীবাজারে চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নেমে 2 ভাই সহ 4 জনের মৃত্যু। পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে গ্যাস বিষক্রিয়ায় প্রাণহানি, ধারণা চিকিৎসকের। রংপুরের পীরগাছায় বড় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, চালক সহ প্রাণ গেছে 3 জনের। নবীনগর চন্দ্রা মহাসড়কে খানাখন্দে ভোগান্তি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতির। প্লাবিত হয়েছে প্রায় ১০০-র মতো গ্রাম। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া আরও কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙেছে। সব মিলিয়ে বাঁধের অন্তত ২০টি ভাঙা স্থান দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজও কোথাও কোথাও বেড়িবাঁধের ওপর দিয়েও নদীর পানি প্রবাহিত হচ্ছে। এ পর্যন্ত প্লাবিত হয়েছে ফুলগাজীর ৬৭টি গ্রাম, পরশুরামের ২৭ ও ছাগলনাইয়ের ৪টি গ্রাম। দোকানপাট, ঘরবাড়ি পানিতে নিমজ্জিত অবস্থায়। এখনো বন্ধ রয়েছে ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। বল্লামুখায় ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে। জেলা প্রশাসক জানিয়েছেন, এরই মধ্যে ১৬১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে। বাড়িঘর ছাড়ি চলে যাই, এর বাড়িঘরে অনেক পানি উড়ে গেছে। ওদিকে খুব স্রোত, পানি বাড়তেছে। আমরা চাই একটা বেড়িবাঁধ, আমরা কোনো ত্রাণ চাই না। রোড গাড়ির অবস্থা খুব খারাপ। তারপর আরে বাজারে কোনো খাওয়ার সামান নাই, গ্যাস সিলিন্ডার নাই, কিছুই নাই। নোয়াখালীর সদর, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, মাইজদি ও কবিরহাটের বিভিন্ন এলাকা 3 দিন ধরেই জলাবদ্ধ অবস্থায়। সড়কের পাশাপাশি কোথাও কোথাও বাসাবাড়ি, দোকানপাটেও পানি ঢুকেছে। বৈরী আবহাওয়ার কারণে জেলায় সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা। আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় নোয়াখালীতে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জলাবদ্ধতার ভোগান্তি কমেনি কুমিল্লাতেও। নগরীর ঠাকুরপাড়া, নজরুল এভিনিউ, রেসকোর্স, বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়েছে পানিতে। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছে স্থানীয়রা। আগামী ২৪ ঘন্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, বন্যা ও জলাবদ্ধতার খবর আরো জানার চেষ্টা করব। সারা দেশের খবর জানাবেন আমার সহকর্মীরা। শুরুতেই যেতে চাই ফেনীতে আরিফুর রহমানের কাছে। আরিফ, ফেনীর অবস্থা তো ভয়ঙ্কর খারাপ, আমরা যেমনটা শুনছিলাম, অনেকগুলো গ্রাম তলিয়েছে পানিতে। সেখানকার অবস্থা এখন কেমন দেখছেন? পানি নামার কোনো লক্ষণ কি দেখতে পাচ্ছেন কিনা? ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার এখন পর্যন্ত ৯৮টি গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর ২১টি স্থানে বাঁধ ভেঙেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে পানি এখন বিপদসীমার কিছুটা নেমেছে। যদিও পানি নামে, কিন্তু হচ্ছে যে নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার সংখ্যা কিন্তু কমছে না। এটির আসলে কারণ হচ্ছে যে যখন এরকম ২১টি স্থানে বাঁধ ভেঙে গেছে, সে সকল বাঁধগুলো দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করার কারণে মূলত হচ্ছে যে নদীতে পানি কিছুটা কমেছে। তবে তিনি আসার কথা যেটি বলেছে সেটি হচ্ছে যে ভারতের যে ত্রিপুরা, সেখানে বৃষ্টি কিছুটা কমেছে। আমাদের ফেনীতে যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে মূলত বাংলাদেশের অংশে যে প্লাবিত হওয়ার যে
যে মূল কারণ, সে কারণটি হচ্ছে যে ভারতের উজানের পানি মূলত ফেনীতে সবচেয়ে বেশি ক্ষতি করে। এখানকার বাসিন্দারা যেটি বলছে সেটি হচ্ছে যে তারা কোনো ধরনের ত্রাণ চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি বলেছে যে 2024 সালে যে ভয়াবহ যে বন্যা হয়েছে, ভারতের যে বল্লামুখা বাঁধ কেটে দেওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে, যে এখানে যে ভয়াবহ পানি ঢুকার কারণে যে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বাঁধগুলো মূলত যে সকল নিচু স্থান রয়েছে সে সকল স্থানগুলো দিয়ে মূলত পানি এখনো ঢুকার কারণে হচ্ছে যে এখানকার নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে যুক্ত আছেন আমার সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এখন কুমিল্লা সদরের কি অবস্থা, পানি কি নামলো কিনা, এবং বৃষ্টির পানি কোথায় কোথায় জমেছে, নগরবাসীর ভোগান্তির চিত্র তো অবশ্যই দেখছেন, সে ব্যাপারেও জানতে চাই আপনার মাধ্যমে। ইসরাত, পানির যে ভোগান্তি যদি বলি, আজ সকাল থেকেই কিন্তু আসলে উল্লেখযোগ্য বৃষ্টি কিন্তু ছিল না। প্রায় 4 ঘন্টা যাবৎ কিন্তু একেবারেই বৃষ্টিবদ্ধ। এখন পর্যন্ত কিন্তু নগরের বিভিন্ন সড়কেই তলিয়ে আছে পানিতে। আমি এখন যেই জায়গাটিতে রয়েছে এটি ঠাকুরপাড়ার একটি অংশ। এখানে কিন্তু বিশেষ করে আশেপাশের যে বাসা বাড়িগুলো সেগুলোর মধ্যেও কিন্তু আসলে পানি ঢুকে আছে। তবে ইতিমধ্যে কিন্তু অবশেষে টনক্লরেসি সিটি কর্পোরেশনের তারা কিন্তু ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করার জন্য কিন্তু ইতিমধ্যে মাঠে নেমেছেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা কাজ শুরু করেছেন, কোথাও কোথাও শুরু করছেন। তো সব মিলে আসলে কুমিল্লার যেই বিশেষ করে যে ড্রেনেজ ব্যবস্থা, অর্থাৎ অপরিচ্ছন্ন এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই কিন্তু এই জলাবদ্ধতা, যেটি আসলে সাধারণ মানুষ বলছেন, তারা বলছে যে দ্রুত এইসব ড্রেনেজ যদি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করা যায় তাহলে হয়তো যে বৃষ্টির পানি দ্রুত গতিতে নেমে যাবে। তবে গত 3 দিন যে বৃষ্টি, সেটি কিন্তু আসলে উল্লেখযোগ্য বৃষ্টি ছিল না, অর্থাৎ মুষলধারের বৃষ্টি যেটিকে আমরা বলি, সে ধরনের বৃষ্টি কিন্তু ছিল না। তারপরও কিন্তু এই অবস্থা, অর্থাৎ মুষলধারের বৃষ্টি হলে কিন্তু কুমিল্লার অবস্থা আরো ভয়াবহ হবে। ইসরাত, খোকন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর আপডেট জানবো আমার সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজের কাছ থেকে। সবুজ, জলাবদ্ধ এলাকার খবর জানতে চাই, কি অবস্থা দেখছেন, সার্বিক অবস্থা জানাবেন আমাদের। এই মুহূর্তে এখন বৃষ্টি হচ্ছে। গতকাল রাত থেকে বৃষ্টি না হলেও সকাল 11টার পর থেকে আবার ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং জলাবদ্ধতার যে পরিস্থিতি সেটি আরো, এখানকার মানুষদের দুর্ভোগ জলাবদ্ধতার কারণে সেটি আরো বেড়েছে। গতকাল আবহাওয়া অফিসের তথ্য মতে জলাবদ্ধতা পানি বৃষ্টিপাত হয়েছে 223 মিলিমিটার এবং সেটি সকাল 9টা পর্যন্ত ছিল 130 মিলিমিটারের মতো। কিন্তু এই মুহূর্তে দুপুর 12টা পর্যন্ত বৃষ্টিপাত কমেছিল 72 মিলিমিটার। কিন্তু এখন যে ভারী বৃষ্টিপাত হয়েছে তাতে নিশ্চয়ই বোঝা যাচ্ছে বা দেখতে পাচ্ছি যে পানি আরো বাড়ছে। এবং শুধু আমি এখন যেখানে আছি এটি নোয়াখালী জেলা শহর। আর এই যে জলাবদ্ধতা শুধু জেলা শহর না, নোয়াখালী যে অন্যান্য উপজেলা রয়েছে যেমন বেগমগঞ্জ, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ, কবিরহাট, সেখানে আসলে একই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং বৃষ্টি না হওয়ার কারণে, গেল রাতে বৃষ্টি না হওয়ার কারণে যে পানি কমেছে সেটি এখন আবার বেড়েছে। এবং এই বৃষ্টি জলাবদ্ধতার কারণে নোয়াখালীতে প্রশাসনের পক্ষ থেকে 4 শতাধিকের বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং সেখানে প্রায় 300 পরিবার আশ্রয় নিয়েছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে এখানে যে কৃষি যে ফসল ক্ষেতগুলো রয়েছে, আউশ ধান রয়েছে, সেগুলো একেবারে পানির নিচে তলিয়ে আছে গত 3 দিন থেকে। এবং আমনের যে বীজতলাগুলো রয়েছে সেগুলো আসলে পানির নিচে। এবং কৃষকরা যেটি বলছে যে আজকালের মধ্যে যদি পানি না নামে তাহলে আসলে তাদের এই ফসল আর রক্ষা করা সম্ভব হবে না। এছাড়া মৎস্য এবং প্রাণী সম্পদে ব্যাপক ক্ষতি হয়েছে। এবং নোয়াখালীর এই কয়েকটি অঞ্চলের বিশেষ করে 4-5টি উপজেলার যে মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী পাঠদান পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা আসলে সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানকার যে জলাবদ্ধতার পরিস্থিতি যেটি বলছিলাম যে আসলে পানি খুব ধীর গতিতে নামছে, সেটার একমাত্র কারণ হচ্ছে যে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা, যেগুলো খাল নালা রয়েছে সেগুলো আসলে সবই দখল হয়ে রয়েছে। এবং এখানকার মানুষ আসলে একদম খুব প্রকাশ করছেন যে গেল প্রায় 3 দিন। জি সবুজ, অনেকগুলো আশঙ্কার কথা জানালেন আপনি, ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নেমে 2 ভাই সহ 4 জনের মৃত্যু হয়েছে। গতরাতে উপজেলার সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সেপটিক ট্যাঙ্কে একটি মোবাইল ফোন পড়ে গেলে সেটি তুলতে একে একে ভেতরে প্রবেশ করে রানা নায়ক, শ্রাবণ নায়ক, কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালী। সেখানে অচেতন হয়ে পড়েন তারা। উদ্ধার করে হাসপাতালে নিলে 4 জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে আশঙ্কাজনক অবস্থায় আরও 1 জনকে হাসপাতালে নিলে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয় তাকে।
প্রাথমিক ধারণা, সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যু হয় তাদের। নিহতরা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিকদের সন্তান। 4 জন পেশেন্ট আসেন, যারা 4 জনই ব্লড ডেথ ছিলেন এবং আমাদের কর্তব্যরত চিকিৎসক ওনাদেরকে মৃত ঘোষণা করেন এবং তার 1 ঘন্টা পরে আরেকজন আসেন, ওনার সিরিয়াস ইনজুর্ড ছিল। ওনাকে আমরা যথারীতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করি। রংপুরে বরযাত্রীবাহী বাস পুকুরে পড়ে প্রাণ হারিয়েছেন 3 জন, আহত হয়েছেন 20 জন। গত মধ্যরাতে পীরগাছার বেলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের অনুষ্ঠান শেষে রংপুর সদরের নজিরের হাটে ফিরছিলেন তারা। বেলতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চালক সহ 3 জনের। অন্যতম ব্যস্ত মহাসড়ক নবীনগর চন্দ্রার বাইপাইল অংশটি দীর্ঘদিন ধরেই বেহাল। খানাখন্দে ভরা সড়কটিতে ভোগান্তি যেন নিত্যসঙ্গী, তবু এর মেরামত নিয়ে কারো মাথা ব্যথা নেই। উল্টো সড়ক ও জনপথ অধিদপ্তর আর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সমন্বয়হীনতায় থমকে আছে সংস্কার কাজ। সড়ক জুড়ে খানাখন্দ, বৃষ্টির পানিতে টইটুম্বুর সেসব গর্ত, ফলাফল বিধ্বস্ত রাস্তায় নাকাল চালক আর যাত্রীরা। অন্যতম ব্যস্ত মহাসড়ক নবীনগর চন্দ্রার পাইপেল অংশের দৃশ্য এটি। ভারী বৃষ্টিতে এমন বেহাল হয়ে পড়েছে মহাসড়কের আধা কিলোমিটার অংশ। লন্ডফন্ড সড়কে ভোগান্তি প্রতিদিনের চিত্র। পাইপেল থেকে শ্রীপুর পর্যন্ত এই জায়গাটা মানে প্রচন্ড গ্যাপ আর কি, মানে ভাঙ্গা। এই কারণে আমার গাড়িটা গ্যাপে পড়ছে, ওইখান থেকে আর ওঠে নাই। নিবিজিদের থেকে নিয়ে আমাদের বাইপেল ব্রিজ পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল অবস্থা। বড় বড় গাড়া, এক একটা গাড়ার ডিপ মনে করেন 6 ইঞ্চি 8 ইঞ্চি। অথচ এই মহাসড়ক দিয়েই দেশের উত্তরাঞ্চলে যাতায়াত করে যাত্রীরা। শিল্পাঞ্চল এলাকা হওয়ায় ইপিজেটের হাজার হাজার শ্রমিকেরও চলাচল এই রুট দিয়ে। তবুও সড়কের সংস্কারের যেন কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরগুলোর। গাড়ি সব অকজ হয়ে যাইতেছে, এক্সেল ভাঙতেছে, টায়ার বাস হতেছে এবং গাড়ির রাস্তাটা একেবারে চলার অনুপযোগী রাস্তা। টায়ারের ডিস্টার্ব হচ্ছে, পাতি ভাঙতেছে, মানে গাড়ি গ্যাপে পড়লে গাড়িতে ওঠার মতন কোনো অপশন নাই। মহাসড়কটির এই অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের মানিকগঞ্জ বিভাগ। গত বছর থেকে সড়কটির এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণের কাজ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সড়ক সংস্কারে এখন একে অপরের কাঁধে দায় চাপাচ্ছে 2 সংস্থা। শ্রীপুর পর্যন্ত একটা এলিভেটেড প্রজেক্ট এরিয়া, এখানে মনে করেন যে মানে বড় পরিসরে আমরা তো রুটিন মেইনটেনেন্স করতে পারি, যেটা আমার ট্রাক এখনো 2টা আছে এখানে। এই সড়ক বিভাগের এই বিষয়টাই একটু ভুল আছে। সড়ক বিভাগ যেটা বলতেছে কথাটা ওই রকম না। আমাদের কন্ট্রাক্টের মধ্যে যেটুকু স্কোপ অফ ওয়ার্ক করার কথা সেটা আমরা করতেছি। এখন তারা রোড স্যানেল দায় এড়ানোর জন্য এরকম চিঠিপত্র দিয়ে একটা করতে। ভারী যান চলাচলে আর কোনো বিকল্প না থাকায় ভাঙাচোরা সড়কটি চালক ও যাত্রীদের অন্যতম ভরসা। কিন্তু সংস্কারের অভাবে এই অংশের দুর্ভোগ কাটছে না মানুষের। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। ট্রাইব্যুনালের আদেশের ব্যাপারে ব্রিফিং করছে প্রসিকিউশন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং এছাড়াও বিভিন্ন অমানবিক ঘটনার মাধ্যমে এই মানুষদের উপরে অত্যাচার করা হয়েছে, ইনহিউম্যান অ্যাক্টস করা হয়েছে, সেই তার যে ইনসাইটমেন্ট উস্কানিমূলক বক্তব্যের দায়ে এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে সারা দেশব্যাপী হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে সারা দেশে সিভিলিয়ান ছাত্র জনতার উপরে যে আক্রমণ পরিচালনা করা হয় সেই অভিযোগে প্রথম চার্জটি গঠন করা হয়েছে। দ্বিতীয় চার্জটা ছিল গণভবন থেকে শেখ হাসিনা 14 জুলাই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ভিসি মাকসুদ কামালের সাথে একটা কথোপকথন এবং 18 জুলাই তারিখে তার ভাতিজা ফজলে নূর তাপসের সাথে আরেকটি টেলিফোন কনভারসেশনে, যেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য, নির্মূল করার জন্য লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য, এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে যেখানে দেখা যাবে
সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি, সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে, দমন হয়ে যাবে। তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের মাধ্যমে সমস্ত বাহিনীগুলোর কাছে কনভে করা হয়েছে। আওয়ামী লীগের কাছে কনভে করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগের কাছে কনভে করা হয়েছে এবং সেই নির্দেশের আলোকেই দেশব্যাপী জুলাই এবং আগস্টে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, ২৫,০০০ মানুষকে আহত করা হয়েছে, যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ, চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। তৃতীয় চার্জটি ছিল ১৬ই জুলাই রংপুরে আবু সাইদকে হত্যা, মোটা দাগে এটা বলা যায়, এবং সেটি করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে, যে নির্দেশটি তার টেলিফোন কনভারসেশন থেকে রিভিলড হয়েছে এবং তার যে ষড়যন্ত্র, যেটা তিনি ১৪ই জুলাই প্রেস কনফারেন্সে বলেছিলেন রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে, তারই ধারাবাহিকতায় রংপুরে নিরস্ত্র আবু সাইদ যে দুহাত মেলে দাঁড়িয়েছিল পুলিশের দিকে, তাকে সেখানে ঠান্ডা মাথায় কাছে থেকে পরপর অনেকগুলো গুলি করে তাকে হত্যা করা হয়। হত্যা করার পরে তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় হসপিটালে, সেখানে তার দর্শক এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।